হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে ক্লাস করছি এবং আজকে আমরা 20 নম্বর প্র্যাকটিস সেট করব এবং 20 নম্বর প্র্যাকটিস সেটের মাধ্যমেই প্রায় 1000টা প্রশ্নোত্তর আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এখান থেকে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এসে থাকে, তো হুবহু কমনও পেয়ে যাবে। ভোটের পরেই পরীক্ষাগুলো আসতে চলেছে, তো প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখবে না বা প্রস্তুতিতে গ্যাপ দেবে না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তো যাই হোক, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে, কোন দেশের সর্বকনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বালেন্দ্র শাহ? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন এ নেপাল। নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বালেন্দ্র শাহ। 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ এনসিবিসি এর চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নিচের কোনজন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন ডি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি। 3 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় সামুদ্রিক দিবস কবে পালন করা হয়? ভারতে জাতীয় সামুদ্রিক দিবস নিচের কোন তারিখে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 5ই এপ্রিল। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী ক্যারোলিনা মারিন কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন? নিচের কোন দেশের বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার ক্যারোলিনা মারিন তিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্পেন। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে এবং থিওরি ক্লাস হলেই সেই অধ্যায়ের উপর থেকেই মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোটস তোমরা পেয়ে যাবে। সিমিলারলি আপকামিং ডাব্লিউপি, কেপি এবং এক্সাইজ এসআই সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস, মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, সিস্টেমেটিক ওয়েতে সঠিক পদ্ধতিতে সঠিক গাইডেন্সের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের পর কে কনৌজের সিংহাসনে আরোহণ করেন? কোন রাজা? তো হর্ষবর্ধনের পর কনৌজের সিংহাসনে আরোহণ করেন অপশন বি, অর্জুন। দেখো, রাজধানী কোথায় ছিল হর্ষবর্ধনের? হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করে। হর্ষবর্ধন কি উপাধি নিয়েছিলেন? শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। এটা কিন্তু সব হর্ষবর্ধনের সম্পর্কে দেখছি। তার রচিত নাটক কি? হর্ষবর্ধনের নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। হর্ষবর্ধনের সহকবি কে ছিলেন? বাণভট্ট। বাণভট্টের রচিত গ্রন্থ কি কি? হর্ষচরিত এবং কাদম্বরী। তার সময় পরিব্রাজক কে ভারতবর্ষে আসেন? হিউয়েন সাং তার রাজত্বকালে ভারতবর্ষে আসেন। এগুলো সব কার সম্পর্কে দেখলাম? হর্ষবর্ধন। 6 নম্বর প্রশ্ন, নিজ মুদ্রাতে নিজেকে খলিফা সুলতান আখ্যা দিয়ে কোন সুলতান বা কোন দিল্লির সুলতান খলিফাদের প্রতি নিজ আনুগত্য প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। দেখো, তিনি কি উপাধি নিয়েছিলেন?
তার কি উপাধি রয়েছে? তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় থাকে। দাস বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় থাকে? কুতুবুদ্দিন আইবককে। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেটা হচ্ছে ইলতুৎমিশকে। ইকতা প্রথা, তিনি ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন। তারপর দেখো মুদ্রা কি কি তিনি প্রচলন করেছিলেন ইলতুৎমিশ। তিনি রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল চালু করেছিলেন। তারপর দেখো বন্দেগানি চাহেলগান, খুব ইম্পর্টেন্ট। 40 চক্র বা তুর্কানি চাহেলগান বা বন্দেগানি চাহেলগান নামে 40 জনের একটা গ্রুপ তিনি শাসন ব্যবস্থার জন্য গঠন করেছিলেন। তারপর দেখো কুতুব মিনার, কুতুব মিনার নির্মাণের কাজ সমাপ্ত করেছিলেন তিনি। কুতুব মিনার তৈরি করা শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, কিন্তু সমাপ্ত কি করেন? ইলতুৎমিশ। তো এইটা সম্পূর্ণ ইলতুৎমিশের সম্পর্কে আমরা দেখে নিলাম, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 7 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সোহান নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। 8 নম্বর প্রশ্ন দেখো, থার্মিট মিশ্রণ নিচের কোনটি? তো থার্মিট মিশ্রণ বা থার্মিট ওয়েল্ডিং অ্যাকচুয়ালি কি? দেখো, রেল লাইন বা ভাঙা লোহার যন্ত্রাংশ জোড়া দিতে ব্যবহৃত হয় এই থার্মিট মিশ্রণ। তো উপরের 4টি অপশনের মধ্যে কোনটি থার্মিট মিশ্রণ? তো সঠিক উত্তর হবে অপশন এ, Fe2O3 প্লাস Al অর্থাৎ অ্যালুমিনিয়াম। দেখো, পিতল পাওয়া যায় তামা এবং দস্তার মিশ্রণে, ব্রোঞ্জ পাওয়া যায় তামা এবং টিনের মিশ্রণে, জার্মান সিলভার পাওয়া যায় তামা, দস্তা এবং নিকেলের মিশ্রণে। এবং মনে রাখবে, জার্মান সিলভার নামেই সিলভার, কিন্তু এখানে সিলভারের কোনো নামগন্ধ নেই। সোলজার, যেটাকে আমরা রাংঝাল বলে থাকি, সেটা সীসা এবং টিনের মিশ্রণে পেয়ে থাকি। তো কিছু গুরুত্বপূর্ণ ধাতু সংকর দেখে নিলাম। 9 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিড BaCl2 এর সাথে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ উৎপন্ন করে? নিচে কোন অ্যাসিড? 4টি অপশন রয়েছে। অপশন এতে রয়েছে দেখো H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, অপশন বিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সিতে রয়েছে হাইড্রোব্রোমাইড অ্যাসিড HBr এবং অপশন ডিতে রয়েছে নাইট্রিক অ্যাসিড HNO3। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, H2SO4। H2SO4 BaCl2 এর সাথে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ উৎপন্ন করে। দেখো, অয়েল অফ ভিট্রিয়ল তাকে কাকে বলা হয়ে থাকে? সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে। মিউরেটিক অ্যাসিড কাকে বলা থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বা HCl কে বলা হয়ে থাকে। অ্যাকোয়ারিজিয়া কিসের মিশ্রণে হয়ে থাকে, যাকে আমরা অম্লরাজ বলে থাকি? 3 ভাগ HCl এবং 1 ভাগ HNO3 মিশ্রণে। ভিনিগার, সেটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং পিঁপড়ের হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড থেকে থাকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, কনৌজের গ্রহবর্মণ কোন বংশের শাসক ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌখরী বংশের শাসক ছিলেন কনৌজের গ্রহবর্মণ। দেখো সম্পর্ক, দেখো গ্রহবর্মণ ছিলেন হর্ষবর্ধনের ভগিনী রাজশ্রীর স্বামী। ওকে, অর্থাৎ হর্ষবর্ধনের বোন রাজশ্রী, তার স্বামী ছিলেন গ্রহবর্মণ। শত্রু কারা ছিল? দেখো, গৌরাজ শশাঙ্ক এবং মালবরাজ দেবগুপ্ত কি করেছিল? এই হর্ষবর্ধনের বোন রাজশ্রীর যে স্বামী গ্রহবর্মণ, তাকে হত্যা করেছিল। আচ্ছা, রাজধানী দেখো, মৌখুরিতে রাজধানী ছিল কনৌজ। পরবর্তীকালে হর্ষবর্ধন এই শশাঙ্ক এবং মালবরাজ দেবগুপ্তকে বিতাড়িত করে এই কনৌজকে ক্যাপচার করেছিল হর্ষবর্ধন, এবং পরবর্তীকালে এই কনৌজকে তার রাজধানী বানিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, দেখো হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি বলছে, হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে অপশন এ, তামিলনাড়ু। তাও দেখো, মোট ইক্ষু উৎপাদনে অর্থাৎ টোটাল ইক্ষু উৎপাদনে এবং গম উৎপাদনে প্রথম কিন্তু উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ ধান এবং পাট উৎপাদনে প্রথম। গুজরাট এবং মহারাষ্ট্র তুলা উৎপাদনে অগ্রগণ্য অর্থাৎ প্রথম দিকে রয়েছে। আসাম চা উৎপাদনে প্রথম এবং মধ্যপ্রদেশ ডাল শস্য এবং সয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। 12 নম্বর প্রশ্ন, মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, রিজুপালিকা নদীর তীরে।
দেখো, তীর্থঙ্কর মহাবীর ছিলেন 24তম এবং শেষ তীর্থঙ্কর। তার প্রতীক ছিল সিংহ। জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রাম বৈশালীতে কত সালে? 540 খ্রিস্টপূর্বাব্দে। আর মৃত্যু হয় পাবাপুরুতে 72 বছর বয়সে। আচ্ছা, বৃক্ষ তার কি ছিল? কোন বৃক্ষের নিচে তিনি কৈবল্য লাভ করেন? সেটা হচ্ছে শাল গাছের নিচে তিনি কৈবল্য বা জ্ঞান লাভ করেন। কোন নদীর তীরে? ঋচুপালিকা নদীর তীরে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম মহাবীর তীর্থঙ্করের সম্পর্কে। 13 নম্বর প্রশ্ন, কলিঙ্গ রাজা খরবেল কোন রাজবংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মহা মেঘবাহন, বা এটাকে অন্যভাবে বলা যেতে পারে চেদি বংশ। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? আগের প্রশ্ন বলে রাখি, কলিঙ্গরাজ খরবেলের একটা গুরুত্বপূর্ণ লিপি রয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসছে। সেই লিপিটা কি? সেটা হচ্ছে হাতি গুম্ফা লিপি। হাতিগুম্ফা শিলালিপি। দেখো, নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অথর্ব বেদ। দেখো, ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ। এতে দেবদেবীর স্তোত্র এবং মন্ত্র রয়েছে। 1028টি সূক্ত রয়েছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে কতগুলো সূক্ত ঋগ্বেদের রয়েছে? 1028টি। এবং ওম যে শব্দ, আমরা ওম যে শব্দ বলে থাকি, সেই ওম শব্দটাও এই 1028 বার রয়েছে। এবং গায়ত্রী মন্ত্র এখান থেকেই নেওয়া হয়েছে। সামবেদ ভারতীয় সঙ্গীতের উৎস হিসেবে ধরা হয়ে থাকে এবং এই বেদ গান এবং সুরের আকারে গাওয়া হতো। যজুর্বেদ হলো যজ্ঞের নিয়মকানুন এবং মন্ত্রাদি, এবং অথর্ববেদের জাদুবিদ্যা, বশীকরণ এবং আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে এখানে বলা রয়েছে। 15 নম্বর প্রশ্ন, শৈলেতকে বৃষ্টিপাত হয় নিচের কোন স্থানে? পর্বতের কোন ঢালে বা কোন উপত্যকায় বা কোন পাদদেশে? তো সঠিক উত্তর হয়ে যাবে শৈলতকে বৃষ্টিপাত হয়ে থাকে অপশন বি, পর্বতের প্রতিবাদ ঢালে। 16 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষি। 17 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড ওয়ার্ড ইজ উইয়ার্ড, এই শব্দটার বিপরীত শব্দ কি হবে? একটা ইংরেজি প্রশ্ন ঢুকে গেছে। ওয়ার্ড মানে হচ্ছে, মানে একটু কি বলবো, বিরূপ টাইপের, অদ্ভুত, যেটাকে সব থেকে ভালো বলা যেতে পারে অদ্ভুত। তো তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নর্মাল। ঠিক আছে, নর্মাল হয়ে যাবে তার বিপরীত শব্দ। অদ্ভুতের বিপরীত শব্দ স্বাভাবিক। 18 নম্বর প্রশ্ন, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? একটু আগেই দেখেছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুন্দগ্রামে। নেক্সট, আচ্ছা, একটা নাম্বারিং মিস্টেক হয়েছে, যাই হোক। দেখো, 20 নম্বর প্রশ্ন, C55 H72 O5 N4 MG কার সংকেত? নিচের কোনটির সংকেত? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন এ, ক্লোরোফিল এর সংকেত এই C55H72O5N4MG। এবং ক্লোরোফিলের মধ্যে কি ধাতু থাকে? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম থেকে থাকে। পরীক্ষাটাও প্রশ্ন এসে থাকে। দেখো, ক্লোরোফিল অণুর কেন্দ্রে ম্যাগনেসিয়াম থাকে। আর ক্লোরোফিল বির সংকেত দেখো C55H70, আগেরটা দেখো 72 ছিল, 70O6 O5 এর জায়গায় O6N4MG। কাজ কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক থেকে আলো শোষণ করা। আচ্ছা, রং দেখো, ক্লোরোফিল লাল এবং নীল আলো সব থেকে বেশি শোষণ করে থাকে।
21 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের অণুর জন্য আরএমএস বেগ এবং মোস্ট প্রবাবল বেগের অনুপাত হলো নিচের কোনটি? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, √3:√2 হয়ে যাবে আদর্শ অণুর বেগের জন্য আরএমএস বেগ এবং মোস্ট প্রবাবল বেগের অনুপাত। 22, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপির ধারণাটি গ্রহণ করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। দেখো, আমেরিকা থেকে কি কি নিয়ে আসা হয়েছে? মৌলিক অধিকার, প্রস্তাবনা, বিচার বিভাগের স্বাধীনতা। ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, এক নাগরিকত্ব। রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, এবং অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। 23 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক রবার প্রধানত কোন রাসায়নিক দ্বারা গঠিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইসোপ্রিন। আইসোপ্রিন দ্বারা গঠিত হচ্ছে প্রাকৃতিক রবার, এবং রবার উৎপাদনে উৎপাদনে প্রথম রাজ্য ভারতে কোনটা? পরীক্ষায় প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কেরল। 24 নম্বর প্রশ্ন, গম হলো একটি কি ধরনের শস্য? চারটি অপশন, রবি শস্য, খারিফ শস্য, জায়দ শস্য নাকি পানীয় ফসল? পানীয় ফসল তো হবেই না। তো সঠিক উত্তর হবে অপশন এ, রবি শস্য। দেখো, রবি শস্য আমরা কাদের বলে থাকি? শীতকালে চাষ হয় এরকম শস্য, যেমন উদাহরণ গম, যব, সরিষা এবং মটর। আর খারিফ শস্য হচ্ছে বর্ষাকালে চাষ হয়, যেমন ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলা ইত্যাদি। জায়দ শস্য কাদের বলে থাকি? গ্রীষ্মকালে চাষ হয়, উদাহরণ তরমুজ, শসা, কুমড়ো ইত্যাদি। আর অর্থকরী ফসল পাট, তুলা, চা, আখ, এগুলো হচ্ছে অর্থকরী ফসল। 25, বাবর নামার রচয়িতা হলেন নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বাবর নিজেই। বাবর নিজেই নিজের আত্মজীবনী রচনা করেছিলেন, যেটি বাবর নামা বা তুজুকি বাবর বাবরি নামে পরিচিত রয়েছে। দেখো, এই বাবর নামা বা তুজুকি বাবরি চাগাতাই তুর্কি ভাষায় লেখা। দেখো দেখো, আকবর নামা বা আইনি আকবরীকে লিখেছেন আবুল ফজল, ফার্সি ভাষায় লেখা। হুমায়ুন নামা সেটাকে লিখেছেন গুলবদন বেগম। গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন, তো তিনি এই হুমায়ুন নামা লিখেছেন। আর তুজুকি জাহাঙ্গীরি লিখেছেন সম্রাট জাহাঙ্গীর, তার নিজের লেখা আত্মজীবনী। নেক্সট 26, হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, গোল। দেখো, কিছু খেলোয়াড়ের আত্মজীবনীর নাম দেখে নেব। সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট ইনাফ। মেরি কমের আত্মজীবনীর নাম আনব্রেকেবল। মিলখা সিং এর আত্মজীবনীর নাম দ্য রেস অফ মাই লাইফ। সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম সানি ডেজ। 27, সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক কত সময় ধরে? সঠিক উত্তর হবে অপশন ডি, 6 মাস। দেখো, লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হলো 30 বছর। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর। ভোটাধিকারের বয়স 18 বছর, এবং এটি 61তম সংবিধান সংশোধনী 1989 সালে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। 28, সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি করতে পারেন? সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। নেক্সট দেখো, 29, অ্যাসিড রেন মার্বেল নির্মিত সৌধে কি লবণ তৈরি করে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জিপসাম তৈরি করে। জিপসাম অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ওকে, ক্যালসিয়াম সালফেট তৈরি করে থাকে। দেখো 30 নম্বর প্রশ্ন, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নিচের কোনটি? এটা ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর অপশন বি, নেফ্রন। 31 নম্বর প্রশ্ন, দ্য ইনসাইডার বইটির লেখক হলেন নিচের কোনজন? সঠিক উত্তর অপশন এ, পিভি নরসিম্হা রাও। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নেব। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহেরু। মাই ট্রুথ লিখেছেন ইন্দিরা গান্ধী। এক্সাম ওয়ারিয়ার্স লিখেছেন নরেন্দ্র মোদী। চেঞ্জিং ইন্ডিয়া লিখেছেন মনমোহন সিং। 32, জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, বর্ধমান। দেখো 33 নম্বর প্রশ্ন, বৃক্কের বহির আবরণীর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্টেক্স। এটা রেনাল ক্যাপসুলের যে আবরণী, সেটাকেই হচ্ছে বলা হচ্ছে বৃক্কের বহিরাবরণী বা কর্টেক্স। দেখো হৃৎপিণ্ডের যে আবরণী সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণী প্লুরা। মস্তিষ্কের আবরণী মেনিনজেস। যকৃতের যে আবরণী সেটা হচ্ছে গ্লিসনস ক্যাপসুল। আচ্ছা, এখানে দেখো বৃক্কের যে বাইরের স্তরটি সেটা হচ্ছে কর্টেক্স এবং ভিতরের স্তরটি হচ্ছে মেডুলা, কিন্তু পুরো বৃক্কটি রেনাল ক্যাপসুল দ্বারা আবৃত রয়েছে। ঠিক আছে। 34, ইউপিএসসি গঠনের কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে? সঠিক উত্তর অপশন এ, আর্টিকেল 315-তে ইউপিএসসি গঠনের কথা বলা হয়েছে। দেখো নির্বাচন কমিশনের সম্পর্কে বলা রয়েছে 324 নম্বর ধারাতে। অর্থ কমিশন সম্পর্কে বলা রয়েছে 280 নম্বর ধারাতে। অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত বলা রয়েছে ধারা 76-এ। সিএজি সম্পর্কিত ধারা হলো 148 এবং অস্পৃশ্যতা দূরীকরণের ধারা হলো ধারা 17। 35, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, অর্থাৎ নিচের কোন মডেলের উপর ভিত্তি করে? সঠিক উত্তর হবে অপশন বি, হ্যারড ডোমার মডেলের উপর থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 কৃষির উপর জোর দেওয়া হয় এবং এটি ছিল হ্যারড ডোমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়, এটি ছিল পিসি মোহালানবিস মডেল। প্ল্যানিং কমিশন 1950 সালে গঠিত হয়, বর্তমানে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কাজ করছে এবং রুলিং প্ল্যান চালু হয়েছিল 1978 থেকে 1980 সালে পর্যন্ত, এই 2 বছরের জন্য। 36, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো এবং কে বলেছিলেন? দেখো উপাধি দাতা হলেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে কালিদাসকে। ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে চাণক্য বা কৌটিল্যকে। ভারতের বিসমার্ক বলা হয়ে থাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে এবং দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে কনিষ্ককে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 37, বৈদিক যুগে পরচরিষ্ণু বলতে কি বোঝানো হয়েছে? বৈদিক যুগে পুরো চরিষ্ণু বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চলমান দুর্গকে পুরো চরিষ্ণু বলা হয়েছে। 38, মার্জিনাল কস্ট সরাসরি তার সমানুপাতিক, অর্থাৎ নিচের কোনটি সমানুপাতিক মার্জিনাল কস্ট? সঠিক উত্তর হবে অপশন সি, ভেরিয়েবল কস্টের সরাসরি সমানুপাতিক মার্জিনাল কস্ট। 39, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শতদ্রু বা সুতলেজ নদীর তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ শহর দেখে নেব কোন নদীর তীরে অবস্থিত। শ্রীনগর অবস্থিত রয়েছে ঝিলাম নদীর তীরে, লেহ অবস্থিত রয়েছে সিন্ধু নদীর তীরে, দিল্লি এবং আগ্রা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে, কলকাতা অবস্থিত রয়েছে হুগলি নদীর তীরে এবং হায়দ্রাবাদ অবস্থিত রয়েছে মুসি নদীর তীরে। 40 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয় নিচের কোন তারিখে? দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয় নিচের কোন তারিখে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 22শে ডিসেম্বর। সব থেকে ছোট রাত কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। ঠিক আছে, দেখো 22শে ডিসেম্বর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সব থেকে ছোট। তার মানে এবং উত্তর গোলার্ধে ঠিক উল্টো, অর্থাৎ রাত সব থেকে বড় এবং দিন সব থেকে ছোট হচ্ছে উত্তর গোলার্ধে। 21শে জুন হলো উত্তর গোলার্ধে দিন সব থেকে বড়, যেটা হচ্ছে কর্কট সংক্রান্তি বলা হয়ে থাকে। তারপর দেখো 21শে মার্চ বা 23শে সেপ্টেম্বর দিন এবং রাত সমান হয়ে থাকে, যেটাকে আমরা বিশ্ব বলে থাকি। এবং 3rd জানুয়ারি সেটা হচ্ছে অনুসুর অবস্থান, পৃথিবীর সূর্যের সব থেকে কাছে থাকে। ওকে, নেক্সট 41 নম্বর প্রশ্ন, লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ তবলার সাথে। 42 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের লোকপাল সম্পর্কিত ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি সুইডেন থেকে। আয়ারল্যান্ড থেকে কি নিয়ে আসা হয়েছে? ডিপিএসপি, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসে থাকে। কানাডা থেকে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ বা জাতীয় উদ্যানও বলতে পারো, তো নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটি? সঠিক উত্তর অপশন সি মেঘালয়। 44, পানীয় জলে কার উপস্থিতি কাম্য? অর্থাৎ 4টি দেখো মৌল রয়েছে, পটাশিয়াম, আর্সেনিক, ক্যালসিয়াম এবং আয়রন। উপস্থিত কাম্য বলেছে, অর্থাৎ থাকলে কোনো রকম সমস্যা নেই, বাকি 3টে থাকলে কিন্তু সমস্যা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ কে। কে মানে হচ্ছে কি পটাশিয়াম। ঠিক আছে, এস মানে হচ্ছে কি আর্সেনিক, সি মানে হচ্ছে কি ক্যালসিয়াম, আর এফি মানে তো জানোই আয়রন বা লোহা। তো এই যে 3টে থাকলে কিন্তু সমস্যা, পটাশিয়াম থাকলে সমস্যা নেই। 45, নীল বর্ণের গ্রহ বলা হয় নিচের কোনটিকে? নীল গ্রহ আমাদের পৃথিবীকেও বলা হয়ে থাকে, কিন্তু এখানে অপশনে পৃথিবী নেই। তো পৃথিবী ছাড়া আর কোন গ্রহকে নীল বর্ণের দেখায়? সঠিক উত্তর হবে অপশন ডি নেপচুন। মঙ্গল লাল গ্রহ। 46, কোন সুলতান তামার নোট প্রচলন করেছিলেন? একে কি বলা হয়ে থাকে? টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি প্রচলন করেছিলেন নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ তুগলক বা মোহাম্মদ বিন তুগলক। তাকে কি বলা হতো? পাগলা রাজা বা ম্যাড কিং। 47, গরিবি হটাও এই স্লোগান কোন বছর উঠেছিল? এই স্লোগানটা কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। এবং কোন বছর এই স্লোগানটি উঠেছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1971 সালে এই স্লোগানটা উঠেছিল। ঠিক আছে, তো এখানে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে
কোন পঞ্চবার্ষিকীর সময় এই স্লোগানটা উঠেছিল? তখন হবে চতুর্থ পঞ্চবার্ষিকী। ঠিক আছে, কিন্তু যদি প্রশ্ন আসে যে এই গরিবি হাটাও স্লোগানটা বা গরিবি হাটাও এটা কোন পঞ্চবার্ষিকীতে কার্যকর হয়, ঠিক আছে, তখন হবে পঞ্চম পঞ্চবার্ষিকী। ঠিক আছে, গরিবি হটাও কার্যকর বা ধরা হয় সেটা হচ্ছে কি পঞ্চম পঞ্চ বার্ষিকীতে। ওকে, যেটা সময়কাল কত ছিল? 1974 থেকে 78। নেক্সট দেখো 48, লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কার কাছে নিজের ইস্তফাপত্র জমা দিতে পারে? সঠিক উত্তর হবে অপশন ডি, ডেপুটি স্পিকারের কাছে। 49, ভারতরত্ন প্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 13তম। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, উকাই প্রজেক্টটি কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন ডি, তাপি নদীর ওপর। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তো 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে, এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো সকাল 7টা থেকে। অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং এখান থেকে হুবহু কমনও পাবে। যারা যারা ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ কোর্স, দুখানা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। তার উপর মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।